প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শরীর থেকে ঘাম ছুটল, চারপাশে চাতক পাখির মতো চোখ ঘুরোতে লাগলো। না, ঘরের মধ্যে সবকিছুই খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে। এখানে কেউ আসলে এত তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারবে না, কারণ বেডের থেকে দরজা পর্যন্ত গিয়ে বের হওয়ার জন্য মাঝে যথেষ্ট দূরত্ব। বের হতে হতে মানুষটার ব্যাক সাইড খুব ভালোভাবে দেখা যাবে। কেউ এসেছে বলে তো মনে হচ্ছে না। হঠাৎ আরো নিচের দিকে তাকালো। তার টি শার্ট একদম ঠিক আছে, প্লাজোটা খানিক উঠে রয়েছে। তাড়াতাড়ি করে সেটাও ঠিক করে নিয়ে মনে মনে আওড়াতে লাগলো। স্বপ্ন ছিল? আল্লাহ, স্বপ্নই যেন হয়। এমন ভয়ঙ্কর ব্যাপার যে স্বপ্ন হয় মঙ্গল। আচ্ছা, কোনোভাবে কি ঈশান ভাইয়া এসেছিলেন? আমিও কি যা তা ভাবছি। উনি কেন আসতে যাবে? ঈশান ভাইয়া তো ভার্সিটিতে। আসলে কি ভার্সিটিতে? আচ্ছা, কটা বাজে? ঘাড় ফিরিয়ে ডান পাশে দেওয়ালের দিকে তাকালো আরো। ঘড়ির কাঁটায় 4:05। ইয়া মাবুদ, আমি আমি সেই দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঘুমাইছি কেমনে কি না জানি। মা কতবার এসে ডেকে গিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই, আর নয়তো কপালে কোন দুঃখ আছে। আরো বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিচে নেমেই অবাক। সোফার রুমে বেশ আয়েশ করে বসে আছে কণা, মা, মামি, আর সামনের সোফায় ঈশান শিহাব আড্ডা দিচ্ছে মনে হচ্ছে। আরোকে সিঁড়িতে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান আর চোখে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আবার আড্ডায় মনোযোগ দিল। ঈশানের এমন হাসি দেখে আরোর বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ঈশানের হঠাৎ এমন হাসির মানেটা কি? 19-20 ভাবতে ভাবতে মামার ডাক কানে এসে বাড়ি খেল। আস্তে আস্তে এগিয়ে গিয়ে মামার পাশে বসতে বসতে কণাকে উদ্দেশ্য করে বলল, কিরে, কখন এলি? আরুর কথায় কণা দৃষ্টিপাত করল। আরুর মা হাসি মুখে বলে উঠলেন, কণা এসেছে তো অনেকক্ষণ হয়েছে। আরু অবাক কণ্ঠে বলল, অনেকক্ষণ হয়েছে? তাহলে আমায় কেন ডাকলে না? কণা বলল, তুই তো ঘুমোচ্ছিলি, তাই আর ডাকিনি। আরুর মা বললেন, এই তোমরা সবাই গল্প করো, ভাবি তুমি ওদের কিছু নাস্তার ব্যবস্থা করো। ঈশান আরও দুজনে এসো আমার সাথে, দুপুরে খাবার খাওয়া দুজনের বাকি, বেলা পড়ে যাচ্ছে, আসো আসো। আরো ভ্রু কুচকে তাকালো মায়ের দিকে। আপাতত তার খাওয়ার মুড একদমই নেই বললেই চলে, তবুও সবার কাছে সে অসহায়। তাই বাধ্য হয়ে মায়ের পিছন পিছন হাঁটা ধরল। মায়ের বকুনি আর ঈশানের চোখ গরমে কোনো রকম খেয়েই কণাকে নিয়ে সোজা ছাদে চলে আসলো আরো। কণা মুখ ভার করে দাঁড়িয়ে আছে, আর আরো ফুল গাছগুলো নিয়ে দেখছে কোনটাতে নতুন ফুল ফুটেছে। দেখতে দেখতে হঠাৎ কণার দিকে চোখ পড়লো। ফুল গাছগুলো রেখে হাত ঝাড়তে ঝাড়তে কণার পাশে গিয়ে দাঁড়ালো। কাঁধ দিয়ে কাঁধে হালকা ধাক্কা দিয়ে পড়ল। কি ব্যাপার? হ্যাঁ, প্রেম কতটুকু এগোলো? মুখটাকে এমন প্যাঁচার মতো করে কেন রেখেছিস? ডক্টরের ডোজ কি বেশি পড়লো নাকি রে? কণা গাল ফুলিয়ে বলল, আরে ধুর, আর বলিস না। ছেলে প্রেম করতে এসেছিল নাকি ভয় দেখাতে এসেছিল আল্লাহ মালুম। কণার কথাই আরো ফিক করে হেসে দিল। কণার কাঁধে হাত রেখে বলল, তা ভয় কি মোটেও পেয়েছিস নাকি ক্যাবলার মতো তাকিয়ে থেকেছিস? আরুর কথাই কণা আগের মতোই গাল ফুলিয়ে বলল, মোটেই না, আমি মোটেই তার দিকে তাকাইনি, বরং সেই ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়েছিল। আর জানিস, বলেছে কোনো ছেলের সাথে যদি কথা বলতে দেখে তাহলে নাকি আমাকে খুন করবে। আর বলেছে ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। তুই ভাব একবার, কেউ তার গার্লফ্রেন্ডের সাথে ফার্স্ট ডেটে আসলে এসব কথা বলে নাকি? কণার কথা শুনে আর চোখ বড় বড় করে তাকালো। হঠাৎ ভ্রু কুচকে বলল, মানে আসলেই ওই হাড়ের ডাক্তার তোকে এসব কথা বলেছে? আরুর দিকে কাঁদো কাঁদো মুখ করে কণা তৎক্ষণাৎ 2-3 বার করে মাথা ঝাঁকালো। তার মানে বলেছে। আরু এবার মুখ কুচকে বলল, আচ্ছা, কোনোভাবে কি এই হাড়ের ডাক্তার আবার ঈশান ভাইয়ের বন্ধু নন তো? আরুর কথা শুনে কণা আরুর মুখপানে খুবই শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো এবং তার থেকেও শান্ত গলায় বলল, জি হ্যাঁ, পিয়া আর শিহাব
আর ঈশান তিনজন নাকি বেস্ট ফ্রেন্ড। পিয়াস আজই বললো আমাকে তাদের স্কুল কলেজে সব একই ছিল। মাঝে পিয়াসের মেডিকেলে চান্স হয়, তাই তাদের ভার্সিটি আলাদা হয়। কিন্তু আলাদা হয়েও তেমন কোনো লাভ হলো না, তারা তিনজনই অলওয়েজ একসাথে থাকে। হয় পিয়াস আমাদের ভার্সিটি আসে তাদের সাথে মিট করতে, আর নয়তো ঈশান ভাইয়েরা পিয়াসের ভার্সিটিতে যায়। আর আমাদের ভার্সিটিতে আসতেই সে নাকি তোর সাথে আমাকে দেখেছিল। ওমা ওমা ওমা, কাহিনী তাহলে এটা? হুম। আচ্ছা ছাড় সব, এখন বল মিস্টার হারির ডাক্তার তোকে কোথায় কিভাবে দেখে প্রেমে পড়লো, আর কবে থেকে কি? বলো বলো বেবি। কনার আরুর এক্সাইটমেন্ট দেখে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেল। কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কেউ আরুর নাম ধরে ডেকে উঠল। দুজনেই পেছন মুড়ে তাকাতে দেখল শিহাব দাঁড়িয়ে আছে। মুখে তার মিষ্টি হাসির রেখা ফুটিয়ে আবারও বলে উঠল, আরু, কেমন আছো? আরু হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো বেশ আছি। তোমার সাথে গতকাল দেখা হয়েছিল, কিন্তু কথা বলার সুযোগ আর হয়ে ওঠেনি। হ্যাঁ, আচ্ছা আপনাদের ওই ফ্রেন্ডটা এখন কেমন আছেন? ঠিক আছেন তো? হ্যাঁ, এখন অনেকটাই সুস্থ, বুঝলে। ওর অ্যাক্সিডেন্টটা যেভাবে হলো, আল্লাহর রহমতে আরো বাজে কিছু হওয়ার থেকে আমরা বেঁচে গেলাম। শিহাব আবারও মুখে মিষ্টি হাসির রেখা টানল, বলল, আচ্ছা বাদ দাও সব কথা, তারপর বলো আমাদের ভার্সিটি কেমন লাগছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? প্রবলেম হলে কিন্তু জানাবে, কেমন? আরুও শিহাবের মিষ্টি হাসির পরিবর্তে মুখে মিষ্টি হাসি জুড়ে বলল, না ভাইয়া, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হলে তো আপনারা আছেনই। শিহাব মাথা নাড়ল, মুচকি হেসে কনাকে বলল, তা আমাদের নতুন হবু ভাবি কেমন আছেন আপনি? শিহাবের মুখে ভাবি ডাকটা শুনে লজ্জায় লাল হয়ে উঠল কণা। মাথা নিচু করে মুচকি হেসে বলল, ভালো আছি ভাইয়া। এভাবেই টুকটাক কথা বলার মাঝে ঈশান চলে আসলো। মাথার চুলগুলো হালকা ভিজে আছে, নেভি ব্লু টি শার্ট আর কালো একটা শর্ট প্যান্ট পরে আছে। পায়ের ভেজা লোমগুলো পরম যত্নে লেপ্টে আছে যেন। আরুর দিকে একবার আর চোখে তাকালো। ঈশানকে দেখতেই শিহাব বলে উঠল, ডান, চল তাহলে। ঈশান ফোনের স্ক্রিনে স্থির দৃষ্টি রেখে মাথা নেড়ে পড়ল। চল শিয়া ভাই। কণা ঈশান এবং শিহাব দুজনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনারা তো আমার বাসারও দিতে যাচ্ছেন, আমিও বাসায় ফিরবো ভাবছিলাম। আমি আপনাদের সাথে কি যেতে পারি? কণার কথায় দুজনেই একবার চোখাচোখি করে বলল। তিনজনে যেতে নিলে কণা আবার পেছন ফিরে আরুকে বলল, আরো তুইও চল না আমাদের সাথে, রাস্তায় গল্প করতে করতে যাওয়া যাবে। শিহাব মিষ্টি হেসে বলল, হ্যাঁ তাই তো, ব্যাপারটা দারুণ হবে। যাবে আরু? আরু কি বলবে বুঝতে পারছে না। ঈশান যদি কিছু বলে হাজারটা প্রশ্ন ছুঁড়ে মারবে। কেন গিয়েছিস? আমি কি বলেছিলাম যেতে? তোর পা অনেক বেড়েছে তাই না? পা ভেঙে ঘরে রেখে দিতে হবে, ব্লা ব্লা ব্লা। তার থেকে বরং না করাই শ্রেয়। আরু না বলার আগেই তার সমস্ত ভাবনাকে মিথ্যে করে দিয়ে ঈশান বলে উঠল, আরু আয়, এই পরন্ত বিকেলে রাস্তায় হাঁটলে মন ভালো থাকে। কথাটা বলেই ঈশান হাঁটা ধরল। শিহাব আরুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো আরু। বলে সেও ঈশানের পেছন পেছন চলে গেল। আরুর ঈশানের ব্যাপারটা মোটেই হজম হলো না। সে এখনো ঠাই দাঁড়িয়ে আছে। কণার খোঁচানিতে চমকে উঠল। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? চল তাড়াতাড়ি। এই বলে কণা আরুর হাত ধরে এক টানে নিয়ে গেল। চারজনেই মেইন রোডের সাইড ধরে হাঁটছে। ঈশান আর শিহাব একটু সামনে, আরু আর কণা একটু পেছনে। কণা সেই কখন থেকে বকবক করে যাচ্ছে, কিন্তু তার একটা কথাও আরুর কান অব্দি এসে পৌঁছচ্ছে বলে মনে হচ্ছে না। সে ঈশানকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কি হলো এই ছেলের হঠাৎ? এত মিষ্টি করে হঠাৎ কথা বলার কি কারণ হতে পারে? আচ্ছা, ওনার মাথায় আবার অন্য কিছু ঘুরছে না তো? আমি আসতে বারণ করিনি বলে আবার বাসায় গিয়ে বকবেন না তো? বকতেই পারে, ওনার তো আবার তালের ঠিক নেই। কখন সে কি করে আল্লাহ ভালো জানে। হঠাৎ ঈশানের দিকে চোখ পড়তেই আরুর বুকের ভিতরে এক চিনচিনে ব্যথা অনুভব হতে লাগলো। ঈশান হাসতে হাসতে ঢলে পড়ছে বারবার। শিহাবও তার হাত ধরে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে।
ঈশান হাসলে তার সামনের চোয়ালের বাঁকা দাঁত দুটো বেরিয়ে আসে। তাতে যেন ছেলেটার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। এতটা সুন্দর কেউ কি করে হতে পারে সেটাই আরুর মাথাতে ধরে না। এতটা পারফেক্ট মানুষ কি করে হয়? হ্যাঁ, ঈশানের এই মায়া জড়ানো হাসিতেই আরুর বুকের মাঝে চিনচিনে ব্যথার উদয় ঘটেছে। বারবার খুন হতে ইচ্ছে করছে এই মানুষটাতে, তার এই হাসিতে। আচমকা কারোর ছোঁয়ায় ঘোর কাটলো আরুর। মনে হলো তার পেটের সাইডে কেউ হাত রেখেছিল। চোখ তুলে তাকাতেই দেখলো 3টে ছেলে কেমন একটা লোফাতুর দৃষ্টিতে বিশ্রীভাবে তাকিয়ে হাসছে আর পেছন ফিরে বারবার তাকাচ্ছে। সেটা দেখেই আরুর মেজাজ বিগড়ে গেল। কত বড় জানোয়ার হলে একটা মেয়ের শরীরে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখায়। রাগে যেন শরীরটা কাঁপছে আরুর। চোখ দুটো লাল হয়ে গিয়েছে নিমেষেই। এক্ষুনি যেন চোখ ফেটে কান্না চলে আসবে। আরুকে দাঁড়িয়ে পড়তে দেখে কণাও দাঁড়িয়ে পড়ল। আরুর কাঁধে হাত রেখে বলল, কি রে আরো, দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ? কণা এসব কিছুই খেয়াল করেনি। সে কথা বলার তালে এতটাই ডুবেছিল যে তার চোখে কিছুই পড়ল না। আরু এবং কণাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানরাও দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাদের দিকে এগিয়ে আসলো। আরুর দিকে একবার তাকিয়ে ঈশান কণাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে কণা? আরু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় তার মুখের ভাবটা ঠিক বোঝা গেল না, কিন্তু তার শরীরের কাঁপুনি ভাবটাই ঈশান ঠিক বুঝতে পারল কিছু একটা হয়েছে। তাই কণার জবাবের আশায় না থেকে আরো ঠিক সামনে দাঁড়িয়ে বলল, আরু, টাকা আমাদিকে বল, কি হয়েছে? ঈশানের কথায় আরুর কোনো ভাবান্তর নেই। সে এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশান আবারও একই প্রশ্ন করলো, কিন্তু আরুর এবারেও কোনো জবাব নেই। সে মুখ তুলে ঈশানের দিকে তাকাতেই ঈশান থমকে গেল। আরুর চোখ দুটো ভয়ঙ্কর ভাবে লাল হয়ে আছে। কি হয়েছে মেয়েটার? ঈশানের সাথে কণা এবং শিহাবেরও একই অবস্থা। কণা আরুকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এই আরো, কি হয়েছে তোর? তোর তোর চোখ দুটো বল, কি হয়েছে? কণা আর কিছু বলতে পারল না। তার আগেই কারোর গোঙানির আওয়াজে পেছন ফিরে তাকালো সবাই। ঈশান ছেলে 3টেকে এলো পাথারি মেরে চলেছে। কি ভয়ঙ্কর লাগছে মানুষটাকে, কতটা হিংস্র হয়ে উঠেছে। ঘুষি, লাথি, থাপ্পড় যেভাবে পারছে সেভাবেই মারছে ছেলে 3টেকে। ছেলে 3টে না পেরে অবশেষে ঈশানের পা চাপতে ধরল। শিহাব দৌড়ে গেল ঈশানের কাছে। তাকে ছাড়ানোর কতক্ষণ বৃথা চেষ্টা চালিয়ে আরুর দিকে তাকাতেই আরুও দৌড়ে আসলো। এভাবে মারলে যে ছেলেগুলো নিশ্চিত মরে যাবে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া ওদের ছেড়ে দিন, আর বেশিক্ষণ মার খেলে মরে যাবে, ছেড়ে দিন। শিহাব বলল, দোস্ত দোস্ত ছাড় বলছি, দেখ উল্টাপাল্টা কিছু হয়ে গেলে পরে ঝামেলা হয়ে যাবে। ঈশানের রাগের কাছে দুজনের কারোর কথাই টিকল না। ঈশান আরো ভয়ঙ্কর হয়ে উঠল। একটার গলা চেপে ধরে বলল, বল, কি করেছিস আমার আরুর সাথে? বল বলছি, নয়তো জানে মেরে ফেলবো। একটা ছেলে ঈশানের পা জড়িয়ে ধরে বলল, ও ভাই, আমাকে মাফ করে দেন, আমরা বুঝি নাই। এ আপা আপনার লগে। ছেলেটার কথা শুনে এক লাথি মেরে সরিয়ে দিল ছেলেটাকে। আর একটার গলা চেপে ধরে বলল, আমি জানতে চাইছি কি করেছিস ওর সাথে। ভাই ভাই কইতাছে ভাই, আমি আমি আবার পেটে হাত দিছি ভাই। ভাই ভুল হইয়া গেছে, মাফ করে দেন ভাই। আর জীবন থাকতে এমন কাম করবো না। ছেড়ে দিবে তো তোর। ছেলেটার কথায় ঈশান আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মাথার রগ দুটো আরো মোটা হয়ে গেল। তার চোখ দুটো থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে, এক্ষুনি সবাইকে ভস্ম করে দিবে। ছেলেটার কথায় শিহাবের মাথাও গরম হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে রাগ দেখালে হবে না, বরং ঈশানকে থামাতে হবে। ছেলেটার একবার রাগ উঠলে যে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। কি করতে কি করে বসবে। ঈশান প্রথমটার গলা ছেড়ে দিয়ে এবার দুহাত দিয়ে ছেলেটার গলা চেপে ধরল। কেমন একটা পাগলের মতো আচরণ করছে ঈশান। হঠাৎ ছেলেটার শার্টের পকেটে, পরক্ষণে প্যান্টের পকেটে কিছু একটা খুঁজতে লাগলো। আরো অধৈর্য হয়ে বলল, কি করছেনটা কি ভাইয়া? ছেড়ে দিন বলছি, যেতে দিন ওদের যেতে।
আরুর কথার মাঝেই ঈশান ছেলেটির পকেট থেকে একটা ছুরি বের করলো। ছুরিটা হাতে নিয়েই তেড়ে গেল ছেলেটির দিকে। অতিরিক্ত মার খাওয়াতে তিনজনের কারোরই উঠে দৌড়ে পালানোর শক্তিটুকু নেই বললেই চলে। ঈশানকে ছুরি হাতে তেড়ে আসতে দেখে যথাসম্ভব পিছোচ্ছে, কিন্তু বিন্দুমাত্র জায়গার পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে না। ঈশান ভারী কণ্ঠে বলে উঠল, খুব শখ মেয়েদের শরীরে হাত দেওয়া, তাই না? হ্যাঁ, খুব শখ। আজ তো আমি তোর হাতটা কেটেই ফেলবো। ঈশানের কথায় সবাই কেঁপে উঠল। আরু এবং শিহাব আবারও দৌড়ে গেল ঈশানকে আটকাতে। কণা দূরে দাঁড়িয়েই কাঁপছে ভয়ে। আরু ঈশানের হাত টেনে ধরল। তার এসব একদম ভালো লাগছে না। খুব ভয় লাগছে এই মানুষটাকে। কেন সে এরকম করছে? সে কি বুঝতে পারছে না তার এই রূপে আরুর ভীষণ রকমের কষ্ট হচ্ছে? খুব কান্না পেয়ে যাচ্ছে। কাঁদো কাঁদো মুখ করেই ঈশানকে বলল, কি করছেন কি আপনি? পাগল হয়ে গিয়েছেন? ঈশান চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি আমি। আরো ছেড়ে দে আমায়। আজ আমি ওর হাত কেটেই ছাড়বো। ও তো শরীরে জনমরের বাচ্চাকে আমি তো। শিহাব বলল, ঈশান শান্ত হ, অনেক হয়েছে। ওরা যে পরিমাণে মার খেয়েছে তাতে মরেও যেতে পারে। না, কোনোভাবে আমি ওদের ছাড়বো না। ভাইয়া প্লিজ ছেড়ে দিন ওদের। কথাটা শেষ করা আর হলো না। তার আগেই চিৎকার করে নিচে পড়ে গেল সে। ঈশানের হাত ঝাটকা দেওয়াতে ছুরিটা আরুর বাঁ হাতের তালুতে অর্ধেক কেটে বেরিয়ে আসে। ঈশানের ঝাটকা দেওয়াতে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় আরু। আরুর চিৎকারে শিহাব এবং কণা দৌড়ে গিয়ে আরুকে ধরল। ঈশান হাতের ছুরিটা ছুঁড়ে ফেলল। দৌড়ে গিয়ে আরুকে চাপটে ধরে তার হাতটা জাগিয়ে ধরতেই গলগল করে রক্তের ফোঁটায় নিচটা ভরে উঠল। আরো চোখের জল ছেড়ে দিয়ে ঈশানের দিকে মুখ তুলে তাকালো। কিছু বলতে চেয়েও বলতে পারল না। তার আগেই ঢলে পড়ল ঈশানের কোলে। ঈশান অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর দিকে। শিহাব ঈশানের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, আরুকে কোলে তুলে নে, সামনে একটা হসপিটাল আছে, তাড়াতাড়ি কর। কণা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে ওকে। কারোর কথাতেই কোনো হেলদোল নেই ঈশানের। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর মুখপানে। শিহাব ব্যাপারটা বুঝতে পেরে ঈশানের কাঁধে জোরে নাড়া দিয়ে বলল, ঈশান, আরুকে কোলে তোল তাড়াতাড়ি। ঈশান হক চুকিয়ে তাকালো শিহাবের দিকে। আবার আরুর দিকে তাকিয়েই চটজলদি কোলে তুলে নিল। টানা 7 ঘন্টা স্যালাইন চলছে। স্যালাইন শেষ হওয়ার 2 মিনিটের মাথায় আরুর সেন্স ফিরল। বেডের পাশে চেয়ার নিয়ে বসে আছে তার মা। একটু দূরেই মামা মামি বসে আছে। মামির পাশে ঈশান মাথা নিচু করে মুখে হাত দিয়ে বসে আছে। আরু চোখ খুলে তাকাতেই সবাই যেন ব্যস্ত হয়ে পড়ল। মা তো কেঁদেই দিলেন। ঈশান ধর পড়িয়ে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড আরুর দিকে স্থির দৃষ্টি রেখে বের হয়ে গেল। মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, মা, কেমন লাগছে এখন? হাতে ব্যথা করছে না তো? আরো শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, মা কেঁদো না এভাবে প্লিজ। দেখো তোমার আরু একদম ঠিক আছে, প্লিজ কেঁদো না। মামা আরুর কপালে চুমু খেয়ে বললেন, তুই তো আমাদের একদম টেনশনে ফেলে দিয়েছিলি। আরু মুখ কুঁচকে বলল, টেনশন করতে কেমন লাগে বলো তো মামা? খুব ভালো নাকি খুব খারাপ? খুব খারাপ রে মা। তাহলে এখন বোঝো। তুমি যেদিন বাসায় ফিরতে লেট করতে, সেদিন আমার আর মামির টেনশনে করে কি অবস্থা হতো। বলো বলো। আরুর কথা শুনে মামি মাথা নেড়ে বলল, হ্যাঁ রে পরি, তুই একদম ঠিক কথা বলেছিস। আরো মুচকি হাসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, সরি মা, তোমাদের এতটা টেনশনে রাখার জন্য। পাগলি আমার, এভাবে করে কেন বলছো মা? তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে না? হ্যাঁ মা। পরের দিন সকালেই ডাক্তার আরুকে চেক আপ করে সব নর্মাল আছে বলে রিলিজ দিয়ে দিলেন। আরু তো মহা খুশি। হসপিটাল মানেই হলো দমবন্ধ পরিবেশ। আজ তো একটা বিরক্তির কারখানা বলে মনে হয়। আর অন্যদিকে আগামীকাল নবীন বরণ অনুষ্ঠান, সেটা মিস করার কোনো প্রশ্নই আসে না। তার উপর আবার কণার নাচ আছে, সেটা তো দেখতেই হবে। যদিও তারও গান গাওয়ার কথা হয়েছিল, কিন্তু ঈশানের এক চোখ গরমে সেটা বাদ। আরুর মাঝে মাঝে ঈশানকে মানুষ বলেই মনে হয় না।
আর মামা মামির ছেলে বলে তো একদমই মনে হয় না, কারণ তার মামা খুবই শান্ত মেজাজের একজন মানুষ, আর মামি সে তো আরো নরম মনের মানুষ। আর ঈশান এমন ঘাড়তেরা রকচটা রাক্ষস কি করে হলো? কার মতো যে হয়েছে ছেলেটা কেউই বলতে পারে না। মামার কাছে জানতে চাইলে সে তো এক কথায় বলে দেয় তার জন্মের সময় হয়তো ঘাড়ের কোনো একটা রগ বেঁকে গিয়েছিল, আর তাই তো ও এমন ঘাড় তেরা হয়েছে। ব্যাস এটুকু বলেই মামা ভুবন কাঁপানো হাসিতে ফেটে পড়ে। আবার কখনো মামিকে জিজ্ঞেস করলে সে বলে, বুঝলি পরি, ঈশানের জন্মের সময় বোধহয় ডাক্তার 2-3টা মার ওকে বেশি দিয়েছিল, আর তাই ওর এই ভয়ঙ্কর রাগের উৎপত্তি বোধহয় তখন থেকেই হয়েছিল। একথা বলে মামিও খানিক হেসে দেয়, কিন্তু আরুর এদের কারোর কথাই মন ভরে না। তার মনে হয় ঈশান হয়তো কোনো অন্য দেশের প্রাণী, এলিয়েনদের বাচ্চাও হতে পারে। হয়তো এলিয়েনরা ঈশানের জন্মের পর ওকে নিয়ে দেশ ভ্রমণে বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে এখানেই ফেলে রেখে চলে গিয়েছিল। আচ্ছা, এলিয়েনরা কি মানুষের মতো এত শৌখিন হয়, দেশ ভ্রমণ করে? হ্যাঁ, করতেই পারে। তারপর হঠাৎ একদিন রাস্তার পাশে একটা বড় বটগাছের নিচে ঈশানকে দেখতে পেয়ে মামা মামি নিয়ে আসলো। হ্যাঁ, সেটাই হবে। তাই হয়তো এই ছেলে এমন অদ্ভুত আচরণ করে। আরো তুই তো দেখি মহা ইন্টেলিজেন্ট হয়ে গিয়েছিস। সাব্বাস মাই গার্ল, সাব্বাস। আচ্ছা, মাই গার্ল হবে নাকি মাই বাচ্চা? আর ভাবনার সুতো ছিল ঈশানের হাসির শব্দে। ঈশান হাসতে হাসতে একদম গড়াগড়ি খাচ্ছে। হাসতে হাসতে পেট চেপে বসে পড়লো আরুর ঠিক সামনে। ঈশানের এমন হাসিও যেন বড় অদ্ভুত ঠেকছে আরুর কাছে। তৎক্ষণাৎ চারপাশে একবার চোখ বোলালো। কি এমন ঘটলো যার কারণে ঈশান এভাবে হাসছে? কিন্তু সেরকম কোনো কিছুই যে তার চোখে পড়লো না। আচ্ছা, এলিয়েনরা কি অকারণে এভাবে ভুবন কাঁপানো হাসি হাসে? হবে হয়তো। আরো তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশানকে পর্যবেক্ষণ করতে লাগলো। ঈশান এখনো হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নামই নিচ্ছে না। কারণ সেটা দেখে যেন আরো মায়া হচ্ছে। আহারে বেচারা ঈশান ভাইয়া, উনি যেদিন জানতে পারবে যে উনি মামা মামির ছেলে নয় বরং এলিয়েনের সন্তান, তখন নিশ্চয়ই অনেক দুঃখ পাবেন। সবাইকে ছেড়ে যাওয়ার জন্য নিশ্চয়ই খুব কান্নাকাটি করবেন। ইস, সেদিনের কথা ভাবতেই যেন এখনই চোখে জল চলে আসে। ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে একটু সান্ত্বনা দিতে। ঈশানের হাসি থামাতে থামাতে খুব বেগ পেতে হলো। 2বার জোরে জোরে নিঃশ্বাস ফেলে আরুর দিকে তাকালো। আরু এখনো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে আরেকটু হেসে নিল ঈশান, ভ্রু নাচিয়ে পড়ল, হ্যাঁ রে আরু, হসপিটালে একদিন থেকে কি মাথার তার দুটো লুজ হয়ে গেল নাকি তোর? আরো কপাল কুঁচকে তাকালো। ঈশানের কথার কোনো আগা গোড়া না বুঝে তাকিয়ে রইল। ঈশানের সব কিছুই যে আরুর খুব অদ্ভুত ঠেকছে, কি করে বলবে তাকে? ঈশান আবারও ভ্রু নাচিয়ে ফিক করে হেসে দিল, গলা খাকারি দিয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? তাহলে আমার ধারণা কি ভুল? তার 2-1টা লুজ হয়নি নাকি, না পুরোটাই ছিঁড়ে গেছে, তাই না রে? আচ্ছা শোন, পাবনায় কি সিট বুক করবো? আরুর কপালের ভাঁজটা আরেকটু সরু হয়ে এলো। কিছু বলবে তার আগে ঈশানের পিছনে দাঁড়িয়ে মামা বলে উঠলেন, ঈশান, কি হয়েছে? সেই কখন থেকে দেখছি তুই হেসে যাচ্ছিস, তো হেসে যাচ্ছিস, ব্যাপারখানা কি বল দেখি। বাবা, তোমার আদরের আরু পাগল হয়ে গেছে। মামা ভ্রু কুচকালেন, সাথে আরুও। মামা বললেন, কি সব উল্টাপাল্টা কথা বলছো? ঈশান আবারও হেসে পড়ল, বলল, হ্যাঁ বাবা, সত্যি বলছি। আমি বলছি তোমায় পুরো ব্যাপারটা। আমি একটু আগে বাসায় ফিরলাম, ফোনের দিকে তাকিয়ে এদিক ওদিকে হেঁটে আসছিলাম, তো হঠাৎ করে কানে এলো কি যেন আস্তে আস্তে কথা বলছে। আমি চারপাশে ঘুরতে লাগলাম, হঠাৎ দেখি আরো কি যেন বিড়বিড় করছে, আবার আপন মনেই হেসে উঠছে। মামা ঈশানের কথা শুনে যেন হতবাক। চোখ বড় বড় করে একবার আরুর দিকে তাকিয়ে আবার ঈশানের দিকে তাকালেন, বললেন, বলিস কি রে? তারপর? ঈশান আরো উৎসাহ নিয়ে বলতে লাগে, তারপর আমি এগিয়ে আসলাম ওর দিকে, ভাবলাম মেবি ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু না, ও একা একাই বিড়বিড় করছে। শেষে কি করলো জানো? কি করলো? নিজের কাজ চাপড়াচ্ছে আর সাব্বাস দিচ্ছে। ভাবো একবার। কথাটা বলেই আবার হেসে দিল। এবার মামাও যোগ হলো ঈশানের সাথে। সেও তাল মিলিয়ে হো হো করে হেসে দিলেন।
আরুর এবার বেশ রাগ লাগছে। ঈশান তাকে পাগল বলছে। ব্যাটা নিজেই তো আস্ত একটা এলিয়েন, আবার অন্যকে পাগল বলা হচ্ছে। কোথায় সে কিনা ঈশান এলিয়েনদের বাচ্চা ছিল বলে দুঃখ প্রকাশ করছে, আর এদিকে ঈশান তার এভাবে মজা উড়িয়ে তাকে পাগল প্রমাণ করে দিল। না, এখানে আর থাকা যাবে না। জায়গা ছেড়ে উঠে হন হন করে নিচের রুমে চলে গেল আরু। নিচ থেকে এখনো তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে তো করছে ওই ঈশানের মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে। রাত 1টা। আরু তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে পায়চারি করে যাচ্ছে। বিছানায় 2 ঘন্টা যাবৎ এপাশ ওপাশ করে অবশেষে চরম বিরক্তি নিয়ে উঠে গেল। সকালে ঈশানের উপর রাগ করে রুমে এসেই ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা মায়ের চোরাচুরিতে উঠে নিচের রুমে বসেই মায়ের হাতে খেয়ে ঔষধ খেয়ে আবার ঘুমিয়েছে। এত ঘুমানোর জন্য রাতের ঘুমটা এখন হারাম হয়ে গেল। এখন নিজের ওপরে সে চরম বিরক্ত। এই রাত বিরেতে না ঘুমোলে আগামীকালের নবীনবরণ অনুষ্ঠান যাওয়ার পুরো মুডটাই যে নষ্ট হয়ে যাবে। রাতে ঘুম না হওয়ার কারণে যে সারা দিন মেজাজ থাকবে সপ্তম চরে, তখন বাধ্য হয়ে অনুষ্ঠানে যাওয়ার সমস্ত প্ল্যান ক্যান্সেল করতে হবে। আর তা তো সজ্ঞানে থাকতে আরো কিছুতেই হতে দিবি না। উদ্দেশ্য এখন জোর করে হলেও ঘুমাতে হবে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার দিকে এগিয়ে আসতেই ভূত দেখার মতো চমকে উঠল। ঈশান দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আরুকে পর্যবেক্ষণ করতে লাগলো। সাদা টি শার্টের ওপর কালো পাতলা ওড়নাটা জড়িয়ে রেখেছে। লম্বা কালো চুলগুলো আজ পুরোটাই খোলা। অদ্ভুত মায়াবতী লাগছে মেয়েটাকে। আরুর কথায় দৃষ্টি নামিয়ে নিল ঈশান। আরো কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, কিছু দরকার? ঈশান ঘোর লাগানো কণ্ঠে বলল, কি দরকার? মায়াবতীকে দরকার। বাবা ভাইয়া কি বলছেন? ঈশান গলা খাকারি দিয়ে শুকনো ঢোক গিলল। ভারী পল্লব ফেলে বলল, দেখতে আসলাম তোকে। ঈশানের কথা শুনে আরুর কুচকানো ভ্রুটা খানিক জাগিয়ে বলল, আমাকে দেখতে এসেছেন মানে? ঈশান আরুর দিকে তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে তোকে দেখতে আসলাম বলতে বোঝালাম ওই যে সকালের ব্যাপারটা মনে নেই? তোর কার্যকলাপ দেখে তো মনে হয়েছিল তোর মাথায় বোধহয় ডিস্টার্ব দিয়েছে, আর তখন যে রাগ করে চলে এলি, আর তো একবারও নিচে দেখতে পেলাম না, তাই ভাবলাম মাথায় হয়তো প্রবলেমটা সত্যি সত্যি দেখা দিল নাকি। কথাটা বলেই খানিক হেসে নিল ঈশান, যেটা দেখে আরুর গা পিত্তি চলে যাচ্ছে। আরু রাগে ফুসতে ফুসতে ঈশানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ঈশান আরুর হাত ধরে ফেলে। নিজের সামনে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলে, বলছিলাম যে তোকে না একদম পেতনি পেতনি লাগছে। আর পেতনিদের মতো এইভাবে খোলা চলে ঘুরছিস কেন? সবাইকে হার্ট ফেল করিয়ে মারার ফোন দিয়ে আসছিস নাকি বেয়াদব মেয়ে? আরুর বোকার নেই তাকিয়ে আছে। কি বলে এই ছেলে? সে পেতনিদের মতো চুল খুলে ঘুরে বেড়ায়, আবার তাতে মানুষের হার্ট ফেল হবে? নিজের হাত ছাড়িয়ে নিয়ে আরু খ্যাপা গলায় বলে উঠল, বেশ করি, তাতে আপনার কি? আমার অনেক কিছু, তোকে কেন বলবো? গুড, বলার কোনো দরকার নেই, জানতো। ঈশান আবারও ঘোর লাগা কণ্ঠে বুকের বাপাশে হাত রেখে বলে উঠল, তোকে দেখলে এটা হার্টে এত দ্রুত বিট করে কেন বলতো? কি আছে তোর মাঝে যা আমাকে টানে? আরু হা করে তাকালো। ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? কি না কি বলছে। আরু ঈশানের চোখের সামনে তড়ি বাজিয়ে বলল, কি হয়েছে বলুন তো আপনার? ঈশান সচেতন দৃষ্টিতে তাকালো। গলা খাকারি দিয়ে নিজের মনেই বকে উঠল, ঈশান কি হচ্ছে এটা? কি কি করছিস? যা বলতে এসেছিস তা বলে বিদায় হ। আরু আবারও বলল, কি হলো বলুন। বলছিলাম সরি। ঈশানের মুখে সরি শুনতেই আরু বিষম খেল। এক হাত দিয়ে মুখ চেপে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। কি বললেন আপনি? ঈশান এবার শান্ত কণ্ঠে বলল, সরি। আরু ঠোঁট উল্টে তাকালো। সে কি সত্যিই শুনছে নাকি ভুল শুনছে? ঈশান আরুকে সরি বলছে, তার তো মাথা ঘুরছে। কেমনই কি? ঈশান আরুর ভাব দেখে হেসে ফেললো। মনে মনে আওড়াতে থাকলো, হাই রে আমার ড্রামা কুইন। ভাইয়া, আপনার শরীর ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো আবার?
ঈশান ভ্রু কুচকালো, চোখ দুটো সরু করে বলল, হঠাৎ জ্বর আসতে যাবে কেন? আর শরীর খারাপই বা কেন হবে? আরু দাঁত কেলিয়ে বলল, না মানে স্বয়ং ঈশান চৌধুরী সরি বলছে, তাও আবার আরুকে। ভাবা যায় এগুলা? ঈশান ধমকের সুরে বলল। কেন? ঈশান চৌধুরী কি মানুষ নয়? ঈশানের মুখে মানুষ নয় কথাটা শোনা মাত্রই আরু ফিক করে হেসে দিল। ঈশান হঠাৎ আরুর হাসির কারণ বুঝতে না পেরে তাকিয়ে রইল। ভ্রু কুচকে বলল, কি হলো এখানে? হাসার কি হলো? হাসছিস কেন তুই? আমি তো সকাল থেকে এটাই ভাবছি, ঈশান চৌধুরী মানুষ নয়, আস্তে একটা এলিয়েন। না না ভাইয়া, আসলে আমার হঠাৎ করেই খুবই অস্থির একটা জোকস মনে পড়ে গেল, আর যার জন্য হাসি থামাতে পারলাম না। ঈশান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, বলল, আমি এদিকে তোকে সরি বলছি আর তুই কিনা তোর চোখ মনে করে হাসছিস, ইডিয়েট! আমাকে দেখে কি তোর জোকার বলে মনে হয়? জোকার? হ্যাঁ, ব্যাপারটা মন্দ নয়, এলিয়েন প্লাস জোকার। এ মা, ছিছি ভাইয়া, এসব আপনি কি বলছেন? আমি কি একবারও সেটা বলেছি? আচ্ছা বাবা সরি, এবার বলুন আপনি কেন হঠাৎ করে আমাকে সরি বললেন? ঈশান হঠাৎ রেগে গেল, কপট রাগ দেখিয়ে বলল, ইচ্ছে হয়েছে তাই বলেছি, এখন কি তোকে রিজন বলতে হবে নাকি? যা ঘুমা। কথাটা বলেই রুম থেকে হন হন করে বের হয়ে গেল। আর আরু খাম্বার ন্যায় দাঁড়িয়ে ঈশানের যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল। কি হলো হঠাৎ? রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আরু। রিকশায় অপেক্ষা করতে করতে বেচারি বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু হায়, রিকশার যে কোনো খবরই নেই। পুরো রাস্তা ফাঁকা পড়ে আছে। বারে বারে শাঁ শাঁ করে দু একটা গাড়ি আসছে যাচ্ছে। নীল নকশার নীল শাড়ি, এক হাত ভর্তি নীল কাচের চুড়ি, কপালে ছোট কালো টিপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লাল প্লাস গোলাপি মিক্স লিপস্টিক, গলায় ঝুলছে সোনার পাথরের ছোট্ট একটা লকেট। এই সোনার লকেট সহ চেইনটা তার বাবার দেওয়া শেষ উপহার। শেষবারের জন্মদিনে বাবা তাকে দিয়েছিল। লকেটটাতে আরুর জান আটকে থাকে সব সময়, পাছে কোনোভাবেই যেন হারিয়ে না যায়। তাই এটা না পড়ে লকারে তুলে রাখে। যখন বাবাকে ভীষণ মিস করে ঠিক তখনই এটা বের করে গলায় পরে নেয়। এটা পড়লেই যেন বাবাকে সে ফিল করতে পারে, বাবার সাথে কথা বলতে পারে। মনে হয় যেন বাবা পরম যত্নে তাকে জড়িয়ে রেখেছে। পাশ থেকে কেউ ডেকে উঠলে ঘাড় ফিরিয়ে তাকালো আরু। মধ্যবয়স্ক এক রিক্সাওয়ালা তার দিকেই তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, আম্মা কই যাইতেন? আরু মুখে হাসির রেখা টেনে বলল, এই তো মামা, সামনেই আমার ভার্সিটি, ওখানেই যাব, কিন্তু আধা ঘন্টা যাব দাঁড়িয়ে আছি, কোনো রিক্সায় চোখে পড়লো না। আচ্ছা আম্মা আহেন। রিক্সাওয়ালার মুখে আম্মা ডাকটা শুনে যেন মনটাই ভরে উঠেছে। আরও মাথা নেড়ে উঠে পড়ল। ভার্সিটি পর্যন্ত আস্তে আস্তে লোকটি অনেক কথাই বললেন। আরুর মাথায় ব্যান্ডেজটার ব্যাপারেও হঠাৎ বিচলিত হয়ে উঠলেন। সাবধানে হাঁটাচলা করতে বলেছেন। আর অদ্ভুতভাবেই লোকটির প্রতিটি কথার সাথে আম্মা কথাটি জুড়ে রেখেছিলেন অতি স্নেহের সাথে। ভার্সিটির গেটে রিক্সাটি থামতেই কণা দৌড়ে আসলো। আরুর হাত ধরে খুবই সাবধানতার সাথে নামালো। রিক্সাওয়ালা লোকটার ভাড়া দেওয়ার সময় আরো 500 টাকা হাতে দিয়ে বলল, মামা, তোমারও নাকি আমার মতো একটা রাজকন্যা আছে, এই টাকাটা রাখো, আজ তোমার রাজকন্যার জন্য যা ইচ্ছে হয় কিনে নিয়ে যেও। তোমার সাথে এতক্ষণ থেকে সত্যি মনটা ভরে গেল, তুমি সত্যি একজন অসাধারণ বাবা। আরুর কথাই লোকটির চোখ দুটো ছলছল করে উঠল। ধন্যবাদ দিতে চাইলে আরু থামিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দিয়ে আমার ছোট করো না প্লিজ, তবে আমার জন্য একটু দোয়া করে দিতে পারো। লোকটি হেসে আরুর মাথায় হাত রাখলো। মনে হয় কি যেন একটা দোয়া পড়ে মাথায় ফু দিয়ে পড়ল। সব সময় খুব ভালো থাকেন আম্মা, খুব, আরো অনেক দূর যায়েন, অনেক বড় হয়েন, আলহামদুলিল্লাহ। লোকটির কথায় আরু এবং কণা দুজনেই মিষ্টি হাসলো। লোকটিও মাথা নেড়ে আরুর মাথায় হাত বুলিয়ে চলে গেল। ভার্সিটির মাঠে দাঁড়াতেই চোখ ধাঁধিয়ে গেল। চারপাশের পুরো জায়গা জুড়ে বিভিন্ন ফুল লাইটিং এ সাজানো হয়েছে। বিশাল মাঠটির এক কোণে বড় করে মঞ্চ সাজানো হয়েছে। সব সময়ের মনের মধ্যেকার স্বপ্নের ভার্সিটিটা আজ প্রথমবারের মতো সামনে থেকেও স্বপ্ন বলেই ঠাওর হচ্ছে। আজ নিউ স্টুডেন্টরা সবাই নীল পরেছে। ছেলেরা নীল পাঞ্জাবি আর মেয়েরা নীল শাড়ি।
সেকেন্ড ইয়ারের সকল স্টুডেন্টরা পড়েছে মেরুন কালারের পাঞ্জাবি এবং শাড়ি। থার্ড ইয়ারের স্টুডেন্টরা পড়েছে খয়েরি সিল্ক শাড়ি এবং খয়েরি পাঞ্জাবি। লাস্ট ইয়ারের স্টুডেন্টরা পড়েছে কচু পাতা রঙের শাড়ি পাঞ্জাবি। সব টিচার্সরা আজ ভিন্ন পোশাকে এসেছেন। সব স্যাররা সাদা শার্ট, কালো প্যান্ট এবং কালো ব্লেজার, আর সব ম্যাডামরা আকাশি কালারের শাড়ি। সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে। আরো চারপাশে চোখ বোলাতে বোলাতে মুখে হাসির রেখা টেনে বলল, দেখ দোস্ত, চারপাশটা কতটা মনোমুগ্ধকর হয়ে উঠেছে। কণা মাথা নাড়ল, হাসি মুখ করে বলল, জাস্ট ওয়াও। আর দেখ, প্রতি ইয়ারের স্টুডেন্টদের এভাবে আলাদা আলাদা ড্রেস আপে কতটা ফুটেছে। হ্যাঁ, একদমই তাই। আরু, পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই ঘুরে দাঁড়ালো দুজনে। শিহাব হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরো তাকাতেই মুখের হাসিটা আরেকটু দীর্ঘ করে এগিয়ে এসে বলল, আরু কেমন আছো? আর হাতের কি অবস্থা এখন? আরো হাতের দিকে একবার তাকিয়ে বলল, আগে থেকে বেটার। এখন কোনো প্রবলেম হচ্ছে না তো? প্রবলেম তো অল্প হচ্ছেই। দেখো, সাবধানে চলাফেরা করো। এখানে অনেক মানুষ চারপাশে। ভাবি, খেয়াল রাখবেন আপনার ফ্রেন্ডের প্রতি। কণা মুচকি হেসে মাথা নেড়ে বলল, সে কি আর বলতে ভাইয়া, অবশ্যই রাখবো। হঠাৎ আরো শিহাবকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ভাই, আপনারাও নীল পরেছেন, কিন্তু আমি যতটুকু জানি শুধু ফার্স্ট ইয়ারের জন্য অলওয়েজ নীল শার্টটা বরাদ্দ থাকে। তাহলে আপনাদের? শিহাব নিজেকে একবার দেখে আরুর দিকে আর চোখে তাকিয়ে পাঞ্জাবিটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ, আসলে আমাদের ভার্সিটির তো এটাই নিয়ম। প্রতি ইয়ারের স্টুডেন্টসদের জন্য আলাদা আলাদা কালার। তাছাড়া এখানে প্রত্যেকটি প্রোগ্রামের জন্য অলওয়েজ আলাদা করে দেওয়া হয়। টিচার্সদের জন্য সেম রুল। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো তোমাদের ড্রেস আপ। আই মিন, ফার্স্ট ইয়ারের অ্যান্ড মাস্টার্স স্টুডেন্টসদের ড্রেস আপ সেম হয়। শিহাবের কথা শুনে আরু আর কণা দুজনেই একবার মুখ চাওয়াচাওয়ি করলো। আরো কৌতূহল উদ্দীপক হয়ে জিজ্ঞেস করলো, সেম হয়? আচ্ছা, অলওয়েজ কি এমন হয়? হ্যাঁ, অলওয়েজ এমন হয়। আর প্রত্যেকটা প্রোগ্রামই এমন সেম ক্যাটাগরিতে হয়। কিন্তু কেন? শিহাব হালকা হাসলো, হাসি মুখেই বলল, এর কারণটা আমারও অজানা। তবে আমার ধারণা মতে ফার্স্ট ইয়ার্সদের নার্ভাসনেস দূর করতে হতে পারে, বা কোম্পানি দেওয়ার জন্য হতে পারে। আরো মুচকি হেসে বলল, হবে হয়তো। চলো সামনে যাই। তিনজনেই সামনের দিকে হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে শিহাব আবার বলল, শাড়ি পরে কিন্তু তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু। আরো মুখে হাসির রেখা টানলো। কণা চটপট করে বলে উঠল, হ্যাঁ রে আরো, আজ যে চুলগুলো খুলে এসেছিস তাতে আরো বেশি কিউট লাগছে। আর এই লম্বা খোলা চুলের মাঝে এই বেলি ফুলের মালাটার জন্য যেন আরো সৌন্দর্য কয়েক গুণ করে বাড়িয়ে দিয়েছে। কণার কথায় আরো মুখ কুচকে বলল, ডক্টরের প্রেমের ডোজ একটু ইদানিং মনে হয় বেশি মনে হচ্ছে, তাই সবকিছু এত সুন্দর সুন্দর লাগে, তাই না? শিহাব মুখ টিপে হেসে অন্যদিকে তাকালো। কণা অসহায় মুখে একবার আর চোখে শিহাবের দিকে তাকিয়ে আরুকে বলল, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া। আরো মুচকি হেসে বলল, তুই বলবি আর আবার বিশ্বাস হবে না? তা কি করে হয়? ওয়েদওয়ে, তোকেও ভীষণ মিষ্টি লাগছে। তোর হাড়ের ডাক্তার আজ তোকে দেখি নির্ঘাত ফিট খাবে। কণা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, যা, কিসব যাতা বলছিস? আরো চোখ পিটপিট করে বলল, বাবা, তুই দেখে আবার লজ্জাও পাস? শিহাব এবার শব্দ করেই হেসে উঠল, সাথে আরুও যোগ দিল। আর দুজনের হাসি দেখে তো কণা লজ্জায় দিশেহারা। আর 2 মিনিট বাদেই কণার নাচের পারফরমেন্স শুরু হবে। ওর আগের পার্টিসিপেন্টের নাচ মাত্রই শেষ হলো, এখনই কণার নাম ডাকা হবে। আর ওর বেশ এক্সাইটমেন্ট হচ্ছে। মনে মনে কাউন্ট করতেও শুরু করে দিয়েছে, 1 2 3। আর কাউন্ট করার সুযোগ হলো না, তার আগেই কেউ তাকে হ্যাচকা টেনে ভার্সিটির কমন রুমে নিয়ে গেল। এভাবে টানা হ্যাচকার জন্য সামনে থাকা মানুষটাকে দেখার আর সুযোগ হলো না। কিন্তু এখন কি সে তার সামনে দাঁড়িয়ে আছে? তাই পা থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। কালো জুতো, সাদা প্যান্ট, ঠিক সাদা নয়, নীল পাঞ্জাবি, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা,
বাম হাতে কালো ব্র্যান্ডেড ঘড়ি, ডান হাতে কালো সুতোর মতো কিছু একটা পেঁচানো, সাথে একটা কার্ডও ঝুলছে। পাঞ্জাবির 3টে বোতামের একটি খোলা। না, ছেলে ভদ্র বেশি আছে। আর তাকানোর সুযোগ হলো না, তার আগেই ঝড়ের গতিতে গালের উপরে এক চর বসে গেল। আরো টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গিয়ে গালে হাত দিয়ে সামনে তাকালো। ঈশান রাগে যেন লাল টমেটো হয়ে আছে, চোখ দুটো ভীষণ রকমের লাল হয়ে আছে। সেদিকে আরুর কোনো ভ্রুক্ষেপ নাই যেন। তার মস্তিষ্ক কেবল এটাই জানান দিচ্ছে, নীল পাঞ্জাবিটা না পড়লে যেন আজ অনেক বড় ভুল করে ফেলতো ঈশান, অনেক বড় ভুল। ঈশান আবারও হ্যাচকা টানে আরুকে নিজের সাথে চেপে ধরল, রাগে কটপট করতে করতে বলল, শাড়ি পরেছিস কেন তুই? আরো ভ্রু কুচকে তাকালো। এমা, এটা আবার কেমন প্রশ্ন হলো? কেন পরেছিস বল? আমি বলেছি তোকে শাড়ি পরতে? পরেছিস, বেশ ভালো কথা। পেট কেন বের করেছিস বল? ও আচ্ছা, ছেলেদেরকে দেখানোর জন্য, তাই না? ঈশানের কথা শুনে আরুর চোখ কপালে উঠে গেল। বলে কি ছেলে? ঝড়ের গতিতে ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে কমন রুমের বিশাল আয়নাটির সামনে দাঁড়ালো। যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বেশ কতখানি জায়গা থেকে শাড়িটা সরে গিয়েছে, যার ফলে পেটের মাঝ বরাবর কালো তিলটা পর্যন্ত বেরিয়ে এসেছে। ছি ছি, কি একটা কাণ্ড! এর জন্যই বোধহয় বাপাসের ছেলেগুলো বারবার শীষ বাজাচ্ছিল, অথচ তার একবারও খেয়াল হলো না। হাতে ব্যথা নিয়ে যথেষ্ট সুন্দর করে সে শাড়িটা পরেছে, কিন্তু ঈশানের কথা শুনে মনে হচ্ছে সে ইচ্ছে করেই এভাবে পরেছে। ঈশান পাশ থেকে আবারও ছাঝালো কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, ওই সাদা পেটখানা, তার মাঝে ওই তিনটা বাইরের ওই ছেলেগুলোকে দেখে শান্তি হয়েছে তো? মজা পেয়েছিস? ওরা ক্ষুধার্ত কুকুরের মতো লোভাত দৃষ্টিতে তাকিয়ে যে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, শান্তি হয়েছে তো? নাকি আরো বাকি আছে? তাহলে বল, শাড়িটা মিনিয়ে যাতে খুলে দিই, তারপরে ক্ষুধার্ত কুকুরগুলো খাবার হয়ে যা। যা না। শক্ত করে বাহু দুটো চেপে ধরে নিচের মুখোমুখি করে নিল আরুকে। শাড়ি যখন ভালো করে পরতে পারিস না তো কেন বলেছিস বল? হ্যাঁ, কোনো দরকার নেই তো শাড়ি পরা। খুলে ফেল, খুলে বলছি। ইচ্ছে তো করছে খুন করে ফেলি। ঈশানের প্রত্যেকটা কথায় যেন কাটার মতো শরীরে বিঁধছে আরুর। চোখ দুটো ভরাট হয়ে এলো, চোখের পানিগুলো বাঁধ বাঁধতে চাইছে না। মুক্তোর ন্যায় ঝরে পড়লেই তাদের শান্তি। টুক করে দুফোঁটা পানি গড়িয়ে পড়লেও আড়াল করে নিল। ঈশানের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই, পারলে দৌড়ে পালিয়ে যায় কোথাও। কিন্তু শাড়িটা তাড়াতাড়ি করে ঠিক করতে নিলেই হাতে চাপ লাগে। ব্যথাটা সহ্য করার জন্য ঠোঁট কামড়ে ধরল, কিন্তু ব্যথার কাছে অসহায় হয়ে কুকিয়ে উঠল। আরুকে হাত চেপে কুকিয়ে উঠতে দেখেই ঈশান দৌড়ে আসলো, ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? ব্যথা করছে হাতে? আবার ব্যথা পেয়েছিস? ইডিয়েট একটা, এমন দেখে কাজ করবি না। ঠিক ব্যথা পেলি? তুই এত ছটফট কেন বলতে পারিস? হ্যাঁ, শান্ত হয়ে কোনো কাজ করা তো নামই নিস না। দেখি হাতটা, খুব ব্যথা করছে বুঝি? হ্যাঁ। আরো চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ঈশানের প্রত্যেকটা কথাতেই যেন রাগ আর ঘৃণা ফুটে উঠছে। এই মুহূর্তে তার একটা কথাও শুনতে চায় না আরু, একটা কথাও না। ঈশান আরুর হাত ধরেই কাউকে একটা ফোন করলো। একটা ফার্স্ট এড বক্স নিয়ে তাড়াতাড়ি কমোডোর পেছনে আয়। ফোনটা পকেটে রাখতে রাখতে আরুর দিকে তাকালো। মুখের সামনে চলে আসা ছোট্ট চুলগুলো সরিয়ে দিতে চাইলে তার আগেই আরু তাড়াতাড়ি করে চুলগুলো সরিয়ে নেয়। তার দৃষ্টি এখনো মেঝেতে স্থির। সে যে কোনোভাবেই ঈশানের চোখে চোখ রাখতে চায় না। যার চোখে তার জন্য এতটা ঘৃণা, সে কেন তাকাবে তার দিকে? কেন দেখবে তাকে? খুব ব্যথা করছে তাই না? যন্ত্রণা হচ্ছে তাই না? কেন করিস এমন বলতো? কেন নিজের ভালোটা নিজে বুঝিস না? কেন বুঝিস না কোনটাতে তোর ভালো আর কোনটাতে তোর মন্দ? এখনো না বুঝলে কবে বুঝবি? হ্যাঁ, কেন বুঝিস না আমি তোকে? ঈশান, কারোর কণ্ঠে ভেসে আসতেই পিছন ফিরে তাকালো ঈশান। শিহাব, পিয়াস আর কণা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান ইশারা করতেই তারা এক প্রকার দৌড়ে আসলো। আরুর হাতের সাদা ব্যান্ডেজের প্রায় অর্ধেকটাই লাল হয়ে উঠছে। সেটা দেখে কণা আরুর সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে দাঁড়ালো। শিহাবের হাত থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে পিয়াস পাশের ছোট্ট টুলটা টেনে আরুর সামনে বসলো। ঈশান এখনো আরুর হাতটা ধরে আছে। পিয়াস ওভাবেই আরুর হাতের ব্যান্ডেজটা খুলে ভালো করে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দিল।
শিহাব অস্থিরতার সুর টেনে বলল, আরু, কি করো বলো তো? হাতের এমন অবস্থায় তোমার তো আরো সাবধানে থাকা দরকার ছিল। ঈশান শান্ত কণ্ঠে বলল। ব্যথা কি করছে এখনো? কণা আরুর মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না সোনা, উনি ভালো করে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দিয়েছেন, এখন আর ব্যথা করবে না। আরু ঈশানের থেকে নিচের হাত গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। শাড়িটা চোখের পলকে ঠিক করে নিয়ে শিহাবকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ভাইয়া, আমাকে তো আরো কত কিছু করা উচিত যা আমার মাথা থেকে বের হয়ে যায়। তবে হ্যাঁ, আমি সত্যি কিছু ইচ্ছে করে করিনি। ঈশান বুঝতে পারলো আরু কথাটা তাকেই বলেছে। কিছু বলতে যাবে তার আগেই আরু আবারও বলে উঠল, আমি বাসায় ফিরবো কণা। কণা ঈশানের দিকে একবার তাকিয়ে আরুর দিকে তাকালো, বলল, এত তাড়াতাড়ি? আচ্ছা, শরীর কি খুব খারাপ লাগছে? না, আমি একদম ঠিক আছি। তাহলে কেন যেতে যাচ্ছিস আরু? প্লিজ যাস না সোনা, আজ আমরা কত কিছু প্ল্যান করে গেছি। বলে গেলি তুই, চলে গেলে তো সব। আমার এখানে দম বন্ধ লাগছে, প্লিজ আমাকে জোর করিস না। পিয়াস কণার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে শান্ত হতে বলে আরুর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আরো আর কিছুক্ষণ কি থাকা যায় না? দেখো, এই প্রোগ্রামটা তো মূলত তোমাদের জন্যই, বলো। আর তুমি যদি চলে যাও তাহলে। শিহাব বলল, হ্যাঁ আরু, তুমি হঠাৎ চলে গেলে আমাদেরও খারাপ লাগবে। আরো কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশান ঠিক বুঝতে পারলো তখন ওভাবে কথাগুলো বলাতে আরো খুব কষ্ট পেয়েছে। আরো চোখের জল সে যতই আড়াল করতে চাক না কেন, ঈশান ঠিক দেখে নিয়েছে। কিন্তু রাগের মাথায় আরুকে সামলানোর জন্য হাত বাড়াতেই ভুলে গেছে সে। এখন তার নিজের মধ্যেই যেন ঝড় শুরু হয়েছে। তার আরু তার কথার জন্য কষ্ট পাবে সেটা যে সে দুঃস্বপ্নেও ভাবতে পারে না। সে আরুর দিকে এক পা বাড়াতেই আরু তাকে পাশ কাটিয়ে চলে গেল। কণা আরুর যাওয়ার পানে তাকিয়ে বলল, এই আরু দাঁড়া, কোথায় যাচ্ছিস? শোন। এই বলে কণাও ছুটল আরুর পেছন পেছন। কণাকে যেতে দেখে পিয়াসও গেল তার সাথে। ঈশান একটা বেঞ্চ ধরে বসে পড়ল। শিহাব ঈশানের দিকে তাকিয়ে সেও চলে গেল তাদের সাথে। ঈশান দুহাত দিয়ে একবার পুরো মুখ মালিশ করে নিল। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই হেসে উঠল। মাথার সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, আমার মায়াবতীর ভীষণ অভিমান হয়েছে আমার উপর। সরি মায়াবতী। ঈশান এই কান ধরে বলছে সরি। রাগের মাথায় তোমায় উল্টো পাল্টা না জানি কি বলে ফেলেছে। আই এম রিয়েলি সরি। প্লিজ এবারের মতো মাফ করো। কি করতাম বলো? তোমার শাড়িটা যে কতখানি সরে গিয়েছে তার কোনো হুঁশ ছিল তোমার? ওই ছেলেগুলো কেমন করে তাকাচ্ছিল, আমার একদম সহ্য হচ্ছিল না। ওদের তো ব্যবস্থা করে এসেছি, তবুও রাগ কন্ট্রোল করতে পারিনি বলে এমন করেছি। তুমি শুধুই আমার, আর আমার জিনিসে কারোর হক তো দূরে থাক, কারোর নজরও সহ্য হয় না আমার। পড়লে খুন করে ফেলবো আমি। সব সময় আমার সাথে এমন করে, বলা নেই ক নেই, খাটিয়ে লাগিয়ে দেয় থাপ্পড়। কেন রে বলি, কেন? আমি কি মানুষ বলে মনে হয় না? হ্যাঁ, নাকি নিজের মতো আমাকেও এলিয়েন ভাবে? বেটা বজ্জাত কোথাকারে। শুধু বজ্জাত না, বেটা রাক্ষস এলিয়েন পেতনি জামাই। দেখিস তোর জীবনে বিয়ে হবে না, আর হলেও তোর বউ বাসরতে ভেগে যাবে। আর যদি সেটাও না হয় তাহলে হ্যাঁ, তাহলে তোর বউ 100 জনের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খাবে, দেখে নিস। তারপর দেখিস কেমন লাগে। তারপর তোর বউ ধুর বল, মনেও আসছে না কিছু। হ্যাঁ, তোর বউ বাসরাতে 10 জনের সাথে পালাবে, দেখিস। আচ্ছা, 10 জনের সাথে কি করে যাবে? 10 জনকে একসাথে আসবে নাকি আলাদা আলাদা? আলাদা আসলে তো হবে না। আরো কি হচ্ছে নাকি? ঈশানের বউ 10 বেটার সাথে ভেগে যাবে কি করে? আলাদা আসবে নাকি একসাথে আসবে সেটা তাদের ভাবতে দে না। আমায় কত কথা শুনিয়ে দিল খামোখা। আমি কি ইচ্ছে করে পেট বের করেছি নাকি? শয়তানের নাতি, বদের হাড্ডি। হ্যাঁ, যদি ইচ্ছে করেও বের করি তাতে ব্যাটার তোর কি? হ্যাঁ বল, তাতে তোর কি? একা একা বকবক করছে আর হাঁটছে। পেছন থেকে যে কণা, পিয়াস, শিহাব এত করে ডেকে চলেছে সেটা আরুর কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে কিনা সন্দেহ। আরু, শোন, এই দেখ আন্টি কল করেছে। আরু। মায়ের কল করার কথা শুনে আরু দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে বিরক্ত ভরা চোখে তাকালো। কি রে, এত করে ডাকছি, শুনছিস না? আরু ভ্রু কুচকে বলল, কি প্রবলেম বল।
কণা 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোর ফোন যে আমার কাছে রেখেছিস মনে আছে? আন্টি সে কখন থেকে ফোন করে যাচ্ছে। হ্যাঁ, এখন শুধু মায়েরই কম ছিল। ফোনটা কণার হাত থেকে নিয়ে কানে ধরল, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা কি হয়েছে বলো। মা ওয়াশরুমে ছিলাম, বলো তুমি। তোমার গলাটা এমন লাগছে কেন? কি হয়েছে মা? কি আর হবে, সবই কপাল। কিছু হয়নি মা, চারপাশে অনেক মানুষজন তো, তাই হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে। ওহ আচ্ছা, শুনো, যার জন্য তোমার ফোন করা। হ্যাঁ বলো। তুমি আর ঈশান ভার্সিটি থেকে সোজা রুনা আপাদের বাসায় চলে এসো কেমন? আমরা ওখানে যাচ্ছি। রুনা আপা কে মা? ঈশানের বড় খালা, ভুলে গেলে নাকি? ও সরি। আচ্ছা শোনো, যা বলছিলাম, ঈশানের সাথে সাবধানে এসো কেমন? আমি ঈশানকে ফোন করে জানিয়ে দিয়েছি। আবার ঈশান? কখনো যাবো না বজ্জাত ছেলের সাথে। ওকে মা। ওকে মা, রাখো তাহলে। আধা ঘন্টা যাবৎ নদীর পাড়ে হাঁটছে সবাই। ঘড়িতে 5:45। ভার্সিটি থেকে বের হয়ে আগে কোথায় যাবে ঠিক করতে করতেই খানিক সময় পার হয়ে গেল। 2টোর দিকে বের হয়ে প্রথমে পার্কে গিয়ে ঘন্টা 2 আড্ডা জমালো। অল্প স্বল্প খাবারেরও আয়োজন ছিল। সবাই বেশ মন খুলে কথা বললেও আরো বেশ চুপচাপই ছিল। আর সেটাই যে বারবার করে পোড়াচ্ছিল ঈশানকে। কি করলে আরো একটু কথা বলবে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হলো। অবশেষে তার মাথায় এলো আরো নদীর পাড়ে হাঁটতে খুব ভালোবাসে। নদীর পাড়ে অর্ধেক পা পানিতে ভিজিয়ে বসে সে প্রকৃতির স্বাদ নিয়ে মাতাল হতে ভালোবাসে। প্রকৃতি তখন ভালোবেসে আরো কেউ তার মাঝে নিতে চায় যেন। শীতল বাতাসে আরো চোখ দুটো বন্ধ করে নিয়ে তাতে ভাসতে ভালোবাসে। চারপাশের এত মনোমুগ্ধকর পরিবেশ দেখে আবারও চঞ্চল হয়ে উঠল। তার ভিতরে চঞ্চলতার অস্তিত্ব আবারও মাথা চাড়া দিয়ে উঠল। কারোর দিকে তাকানোর সময় না করে সে আগেই গিয়ে বসে পড়ল পাড়ে। পা ঝুলিয়ে পানির মধ্যে পা নাচাতে লাগলো। পানির চলত চলত আওয়াজে আরো খিলখিল করে হেসে উঠল। তার ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসির রেখা আবারও ফুটে উঠল। হ্যাঁ, ঈশান সার্থক তার আরুর মুখে হাসি ফোটাতে। আরুর এই স্বভাবে ঈশান আর কণা পূর্ব পরিচিত হলেও শিহাব আর পিয়াস একদমই নতুন। আরুকে দেখে কণাও পিয়াসের হাত ধরে আবেগ মাখানো কণ্ঠে বলে উঠল, চলুন না পাড়ে পা ঝুলিয়ে বসি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ভয়ের জন্য কখনো করতে পারিনি। তবে আজ আর ভয় করছি না। আর সত্যি খুব ইচ্ছে করছে আপনার সাথে একসাথে পা ঝুলিয়ে বসতে। আসুন না। পিয়াস কপালের ভাঁজ সরু করে বলল, এই একদম না, পানি অনেক ঠান্ডা। আচ্ছা, পা ঝুলিয়ে বসলে হাঁটু পর্যন্ত ভিজে যাবে, যেটা এই মুহূর্তে আমার কাছে চরম অস্বস্তির কারণ হবে। পিয়াসের কথা শুনে নিমেষেই কণার মুখ ভার হয়ে এলো। বলল, দূর, আপনি একটু রোমান্টিক নন। কোথায় খুশিতে গদগদ হয়ে বলবেন চলো, তা না করে কি বলছেন পানি অনেক ঠান্ডা, পানিতে হাঁটু পর্যন্ত ভিজে যাবে, যে আপনার অস্বস্তি লাগবে। পিয়াস হাসলো। হাসির রেখা আরেকটু দীর্ঘ করে বলল, আচ্ছা তাই বুঝি? আমি একটু রোমান্টিক নই? কণা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, থাকুন আপনি। এই বলেই কণা গটগট করে হেঁটে চলল। পিয়াস বেচারা কতক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। উপায় অন্তর না পেয়ে সেও কণার পিছন পিছন চলল। ঈশান দুজনের কাণ্ড দেখে মনে মনে হাসলো। আরও কতক্ষণ তাকিয়ে থেকে আবার পানিতে মনোযোগ দিল। শিহাব হেসে উঠে বলল, প্রেম করার সাইড ইফেক্ট। শিহাবের কথা শুনে ঈশান মুচকি হেসে মাথা নেড়ে একবার আরুর দিকে তাকালো। শিহাব আবারও বলে উঠল, দোস্ত 6টা বাজতে চললো, আমার এখন যেতে হবে। এখনই যাবি? বাকি প্ল্যানগুলো তুই একটু দেখে নিস প্লিজ, আমি আসি। ওকে। আরু, আসলাম। আরু ঘাড় ফিরিয়ে মাথা নাড়াতেই শিহাব মুচকি হেসে চলে গেল। শিহাব চলে যেতেই ঈশান আরুর পাশে পা ঝুলিয়ে বসে পড়ল। আরু ঈশানকে পাত্তা না দিয়েই মনের সুখে পা দুলাচ্ছে। সেটা দেখে ঈশানের রাগ হলো বটে, কিন্তু সে রাগকে পাত্তা না দিয়ে চুপ করে বসে প্রকৃতি দেখতে লাগলো। আরু ভাবতে লাগলো কণার কথা।
কণার প্রেম করার ব্যাপারটা এখনো তার কাছে অবিশ্বাস্য লাগে। এই ছোটবেলা থেকেই তাদের বেস্ট ফ্রেন্ড সম্পর্ক। কণা ছোট থেকেই আরু বলতে পাগল, কোনো কারণ ছাড়াই সে আরুকে ভীষণ ভালোবাসে। তাদের দুজনের একসাথে করা এমন অনেক অদ্ভুত কাণ্ড আজও আরুর অ্যালবামের প্রতিটি পৃষ্ঠায় সযত্নে স্থান জুড়ে আছে। কণা গুনে গুনে সবকিছুতে পারফেক্ট হলেও ছেলেদের সে কোনো কালেই বেশি পছন্দ করতো না, আর তার এই ব্যাপারটাতেই তার হাড়ের ডাক্তার তার প্রেমে পড়েছে। আরুর মুখে হাসি থাকলেও কথা নেই, আর সেই জিনিসটাই ঈশান নিতে পারছে না। একটু কথা বললে কি এমন ক্ষতি বোঝে না সে? কথা বললে কি তার সবচেয়ে মূল্যবান জিনিসটাই হারিয়ে যাবে? উফ, না, আর নেওয়া যাচ্ছে না। কথা আগে আমি শুরু করি, পরে যা হবার হবে। ঈশান গলা খাকারি দিয়ে বলল, অনেকক্ষণ হয়েছে পা ভিজিয়ে আছিস, পরে তো পা ব্যথা করবে। আরো ঠোঁট উল্টে তাকালো, কিছু একটা বলতে চেয়েও বলল না। অর্ধেক ভেজা শাড়ির দিকে একবার তাকিয়ে আবারও পানিতে পা নাচাতে লাগলো। ঈশান আরুর বাচ্চামো দেখে মনে মনে খানিক হেসে আবারও বলল, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি, খেতে হবে না? আরু এবার ভ্রু কুচকালো। ঈশানের পায়ের দিকে একবার তাকিয়ে দেখে নিল। তার পাও প্রায় অর্ধেক ভিজে আছে, কিন্তু প্যান্ট ভেজেনি একটুও, কারণ প্যান্ট তো প্রথমেই হাঁটু পর্যন্ত গুটিয়ে রেখেছে। এখন যদি তার প্যান্টটাও অর্ধেকটা ভিজে যেত, তাহলে এই বায়না করেও বাসায় যাওয়ার কথা বলে খাবার থেকে বাঁচা যেত। রেস্টুরেন্টে চেয়ারে পিঠ এলিয়ে বসে আছে আরু, তার পাশেই ঈশান, আর তাদের দুজনের সামনে কণা আর পিয়াস। খাবার অর্ডার করে চারজনেই অপেক্ষা করছে। পিয়াস খাবার আসে কিনা সেটা দেখার ভান ধরে চারপাশে চোখ বোলাচ্ছে, কিছু একটা খুঁজছে হয়তো। ঈশান পিয়াসের ব্যাপারটা বুঝতে পেরে গলা খাকারি দিল। আরও তার দিকে তাকাতেই তাদের টেবিল থেকে খানিক দূরের টেবিলটা দেখিয়ে বলল, আমরা ওই টেবিলটাতে বসি, চল, ওখানে এসির বাতাসটা ভালো আসছে। আরও ভ্রুকুচকে পড়ল। কেন? এখানেও তো ঠিক আছে। ঈশান আরুর হাত ধরে বলল, আমার প্রচুর গরম লাগছে, চল তুই। আরুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিয়ে গেল ঈশান। আরু হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার গরম লাগছে তো আপনি বসুন না এখানে, আমাকে কেন সাথে নিয়ে আসছেন? আরে আস্তে কথা বল ইডিয়েট, এত জোরে কথা বললে সবাই ভাববে আমি তোকে কিডন্যাপ করে এনেছি। পিয়াস আর কনার একটু প্রাইভেসির জন্য তোকে এখানে নিয়ে আসলাম। ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডে দুঃখ বুঝিস না? অনেক কিছু হয়েছে, তুই বুঝবি না। কি খাবি অর্ডার কর। এখানে তো একবার অর্ডার করলেন, আবার কেন অর্ডার করব? ওখানে সবাই যাচ্ছে পছন্দের খাবার অর্ডার করছে, আপনি তো পরে বেবি সেজে মুখে কুলু পেটে বসেছিলেন। আমি কিছু খাবো না, আপনার খিদে লাগলে আপনি খান না। মানে কি করে খাবো? হাতে তো ব্যথা। কি করে খাবি সেটা পরে ভাবিস, আগে খাবারটা অর্ডার কর। আরু আর কথা বাড়ালো না, মেনু কার্ড হাতে তুলে নিজের মুখ ঢাকলো। এই এলিয়েন ছেলে যে কোনো উপায়ে তাকে খাইয়ে ছাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই কথার পিঠে কথা বাড়িয়েও যে কোনো লাভ হবে সেটা ভাবাও নিতান্ত বোকামি। মনের অনিচ্ছা সত্ত্বেও খাবার অর্ডার দিল। গুনে গুনে ঠিক 15 মিনিটের মাথায় সব খাবার এসে হাজির হলো টেবিল ভর্তি করে। আরু খাবারগুলোর দিকে একবার বিরক্তি ভরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিন, সব খাবার এসে গেছে। এখন বলুন, এই ব্যথা হাত বাদ দিয়ে অন্য একটা হাত দিয়ে খাবো কি করে? সব সময় শুধু ঘাড় তেরা মার্কা কথা। ঈশান কিছু বলল না। একটা পানির বোতল খুলে কয়েক ঢোক পানি খেয়ে খাবারের প্যাকেটগুলো পাশে নিয়ে খুলতে লাগলো। খুলতে খুলতে আরুর দিকে আর চোখে বার কয়েক তাকালো। খাবারের একটা টুকরো হাতে তুলে আরুর মুখের সামনে ধরে বলল, এইভাবে খাবি? নেহা কর। ঈশানের এহেন কাণ্ডে আরু রীতিমতো অবাকের শীর্ষে অবস্থানরত। চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। তার মাথায় ঠিক কি চলছে সেটাই বোঝার বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু বারংবার ব্যথিত হচ্ছে সে। আরু যে সত্যি এই মানুষটাকে বুঝে পায় না। এই তো সকালেই কি নিদারুণ রেগে গিয়ে থাপ্পড় বসিয়ে দিল, সাথে এত এত কথা, আর এখন সেই মানুষটাই খাবার তুলে তাকে খাওয়াচ্ছে। আরুকে এভাবে পলকহীন ভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশান চোখ দুটি সরু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? খাবার নিবি তো মুখে? দেখ আমার কিন্তু প্রচুর ক্ষুধা লেগেছে, পেট জ্বলছে এখন। আরু চোখ নামিয়ে নিল, চোখের ভারী পল্লব ফেলে বলল,
হ্যাঁ হ্যাঁ। হাতে কি ব্যথা করছে? আরো খাবার চিবুতে চিবুতে না সূচক মাথা নাড়ল। তার মানে এখন তার ব্যথা করছে না। ঈশান আর কিছু না বলেই আরুকে খাইয়ে আবার নিচেও খেয়ে নিল। আর সেই পুরোটা সময়ই আরো শুধু তাকে আর চোখেই দেখে গিয়েছে। মানুষটাকে আরোর প্রয়োজনের চেয়েও বেশি পারফেক্ট বলে মনে হয়। ব্যাস, এই কেয়ারিং মানুষটার প্রেমেই ডুবতে যাচ্ছে আরু। এমন শান্ত চুপচাপ কেয়ারিং মানুষটাকে একটু ছুঁয়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? সন্ধে 7টা বাজতেই বাসায় ঢুকলো ঈশান আর আরু। ড্রয়িং রুমে বসে সবাই বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তাদের দেখতেই নাইমা বেগম উঠে আসলেন মেয়ের কাছে। দুজনকেই উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, এত লেট হলো যে? ঈশান ক্লান্তি ভরা চোখে একবার আরুর দিকে তাকালো। আরু বলল, মা প্রোগ্রাম শেষ হলো 5টার পরে। আর ঈশান আরুর কথার মাঝেই বলে উঠল, নাইমা বেগম স্ফীত হাসলেন, বললেন, কোনো ব্যাপার নয়, দুজন ভীষণ টায়ার্ড লাগছে, যাও আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। কেমন? ঈশান আরু দুজনেই একবার চোখাচোখি করলো। মাথা নেড়ে দুজনেই নিজেদের বরাদ্দ রুমে চলে গেল। লীনার বিয়ের বাকি আছে আর মাত্র 5 দিন। কালকে সকাল থেকেই তাদের আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করে দেবে। তাই আজ থেকে সবার রুমগুলো আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে। লীনার বড় 2 বোন, ইনি আর বিনি। তাদের দুজনেরই বাচ্চা আছে। ইনির এক ছেলে, নাম শাহাদ আদিল, বয়স 8-এর কাছাকাছি। আর বিনির এক মেয়ে, নাম আয়রা সিদ্দিকী, বয়স 5। তারা 2 বোনই পরশুদিন আসবে। তাই দুর্ভাগ্যবশত আরুকে আগে ভাগে ইনির আপুর রুম ত্যাগ করতে হয়েছে। বাড়িটা দোতলা ভবন, বেশ বড় বলাই যায়। নিচতলায় 4টে রুম আর উপর তলায় 4টে। নিচতলায় এক রুমে থাকে লীনার বাবা মা, বাকি 3টাতে আজ থেকে থাকবে ঈশানের বাবা মা। আর আরেকটিতে থাকবে ঈশানের ছোট খালা মায়রা বেগম। তার হাজবেন্ড দেশে নেই, বিধায় বিয়েতে আসতে পারবে না। মায়রা বেগম হলেন 3 সন্তানের জননী, এক মেয়ে নাবিলা আর যমজ 2 ছেলে নিহান দিহান। মায়রা বেগম আজ রাত 10টা নাগাদ চলে আসবেন। নিচতলার বাকি আরেকটা রুমে বিনি আর তার হাজবেন্ড এবং তাদের মেয়ে থাকবে। ওপর তলার প্রথমটাতে ইনি, তার হাজবেন্ড আর তাদের ছেলে থাকবে। তার পাশেরটাতে লীনা, আরু আর নাবিলা থাকবে। তার পাশেরটাতে থাকবে ঈশান আর নিহান দিহান। আর বাকি একটা রুম প্লাস আরো 2টো গেস্ট রুমে বাকি আত্মীয় স্বজনরা থাকবে। ঈশান ফ্রেশ হয়ে এক হাতে টাওয়েল আর অন্য হাতে মাথার চুলগুলো ছাকাতে ছাকাতে বের হলো ওয়াশরুম থেকে। সারাদিনের ক্লান্তি এক শাওয়ারেই অনেকটা কেটে গেছে। টাওয়েলটা হাত থেকে টেবিলের উপর রাখতেই চোখ গেল দরজার দিকে। লীনা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তার মুখের হাসিটা যথেষ্ট স্বাভাবিক হলেও ঈশানের কাছে মেয়েটা সেটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। বিছানায় ধপ করে বসে পড়লো, ফোনটা হাতে নিয়ে লীনাকে বলল, কিরে এভাবে দাঁড়িয়ে পেতনিদের মতো করে দাঁত খেলাচ্ছিস কেন? কিছু বলবি? লীনা মুখ কুঁচকে এগিয়ে সে কাঁধের উপর মার দিয়ে পড়ল, বেয়াদব ছেলে, আমি দাঁত কেলালাম কখন? আবার বলছিস পেতনি? ঈশান কাঁধ ডোলে বলল, কুত্তি, দাঁত খেলাসনি তুই? না, ও তাহলে কি খেলালি? কিছুই কেলাইনি। তবে তুই যে এখন আমার হাতের কেলানি খেয়ে বটগাছের ভূত হবি সেটা নিশ্চিত। এই না না না, ভয় না আমার, তোর হাতে পায়ে ধরি। এখন এমন কিছুই করিস না, তোর সাথে এখন মারামারি করার একটু এনার্জি নেই। লীনা মুখ টিপে হাসলো, বলল, আচ্ছা তাই বুঝি? তা এনার্জি থাকবে কিভাবে শুনি? সারাদিন মনের মানুষটার সাথে পার্কে, নদীর পাড়ে, দেন রেস্টুরেন্টে, আরো কত জায়গায় নিয়ে এমন ভন ভন করে ঘুরলে কি আর এনার্জি থাকে? লীনার কথাই ঈশান বিষম খেল, গলা খাকারি দিয়ে বলল, কি আজে বাজে বকছিস? যা তো এখান থেকে, আমাকে একটু রেস্ট নিতে দে। লীনা ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা আমি আজে বাজে বকছি? তুই সত্যি করে বলতো, তুই আরোকে নিয়ে পার্কে, নদীর পাড়ে, রেস্টুরেন্টে যাসনি? ঈশান ভ্রু কুচকে তাকালো। এই মেয়ে সব দেখি গড়গড় করে বলে দিচ্ছে, এত কিছু কি করে জানে? আল্লাহ ভালো জানে। আরে মা চুপ কর, এত জোরে কেন কথা বলছিস? আস্তে বল, কেউ শুনতে পাবে। তার মানে তুই গিয়েছিস, সেটা স্বীকার করছিস? ঈশান মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, না মানে হ্যাঁ আসলে
লীনা মৃদু চিৎকার করে বলল, ঠিক জানতাম। আচ্ছা তাহলে নিচে মিথ্যে বললি কেন? ঈশান মাথা চুলকে বলল, আসলে ওর মনটা খুব খারাপ ছিল, মূলত আমার জন্যই। পরে পিয়াস আর কনার প্ল্যানে ওকে নিয়ে গেলাম। আর নিচে মিথ্যে বলেছি কারণ মনি যদি কোনো কারণে আমাকে ভুল বোঝে। আহাম্মক ছেলে, তোর মনি তোকে ভুল বুঝবে? প্রশ্নই আসে না। আর তাছাড়া আরুর ব্যাপারে মনি তোর উপর যতটা ভরসা করে, তার এইটুকু ভরসাও আরুর ফিউচার হাজবেন্ডের উপর করবে না, বুঝলে মামু? কথাটা বলেই ফিক করে হেসে দিল লীনা। ঈশান কপাল কুঁচকে বলল, যা ভাগ, মজা নিস না। সে তো যাবেই। আচ্ছা যা, তুই রেস্ট নে, আর না জ্বালাই তোকে। হ্যাঁ, যা ভাগ। পরের দিন রাত 12টার দিকে সবাই মিলে পিকনিকের প্ল্যান করলো। লীনার শ্বশুর বাড়ি যাওয়ার আগে এটাই তার ব্যাচেলার লাইফের শেষ ধাপ। আর এটা সারা জীবন মনে করার মতো সবাই মিলে ছোটখাটো একটা স্মৃতি তৈরি করাই যায়। যদিও ছোট করে পার্টির কথা আগে হয়েছিল, কিন্তু আরো কোনো একটা কারণে যে কোনো পার্টি খুব অপছন্দ করে, তাই ঈশান শুনতেই বারণ করে দিল। এরপর এলো পিকনিকের কথা। ঈশানই সবটার আয়োজন করলো। মেনুতে হবে ভুনা খিচুড়ি প্লাস মাংস, জমিয়ে একটা খাওয়া দাওয়া। আর খাওয়া শেষে রাত ভোর আড্ডা, গান। পিকনিকের মেম্বারসরা হলো লীনার হবু বর ইরফান, তার ছোট ভাই সাফিন আর তাদের একমাত্র বোন এশা আর আরো ব্যাচমেট, তবে ভার্সিটি আলাদা। এরপর হলো ঈশানের সব ফ্রেন্ডস, নূর, মাহিয়া, শিহাব, পিয়াস, রাতুল, শান্ত, সাকিব, নীরব। নীরবের আসার কথা না থাকলেও আরুর জন্যই তার আশা। যেহেতু এখানে সবাই খুব মজা করবে, সেখানে নীরব পা ভেঙেছে বলে আসতে পারবে না ভেবেই তার মন খারাপ হয়ে গেল। আর তাই ঈশানের অর্ডারে নীরবকে সবার আগে আনা হলো। অন্যদিকে কণা এত মানুষের কথা শুনে প্রথমেই বারণ করে বসলো সে আসবে না। পরে অবশ্য আরুর ধমকে পিয়াসের সাথে সুরসুর করে চলে আসলো। বাড়ির ছোটরাও আছে অবশ্য, নাবিলা আর নিহান দিহান। মোটামুটি বেশ বড় করে পিকনিকের আয়োজন হলো। রান্না বান্না সব গার্ডেনের পাশে হলো। গল্প প্লাস হই হুল্লোড়ে এক অন্যরকম আমেজে ভরে উঠেছে পরিবেশটা। এখানে প্রত্যেকটা মানুষই ভীষণ মিশুক আর প্রাণোচ্ছল। একে অপরের সাথে মিশতে তাদের যেন কারোর দুদণ্ড সময় লাগে না। গল্পের মাঝে কণা থেমে গিয়ে বলে উঠল, এই আরো, আমি তো বলতেই ভুলে গেছি, তোর রাতের খাবার আগের ওষুধ খেয়েছিস কিনা আন্টি জানতে চেয়েছিল। আরো জিভ কেটে বলল, ইস, আমি তো একদম ভুলেই গিয়েছি। আচ্ছা তুই থাক, আমি ওষুধটা গিয়ে চটপট খেয়ে আসি। ওকে, যা। আরো যেতে নিলেই এশা ডেকে উঠল, আরু কোথাও যাচ্ছ? আরো যেতে যেতেই জবাব দিল, আসছি গো, 5 মিনিট, তোমরা গল্প করো। এই বলে আরো চলে গেল। ছাদের ডান পাশের সিঁড়ি ধরে নামতে কারোর হাতে হাত স্পর্শ হতেই অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে পড়ল সে। পেছন ফিরে তাকাতেই দেখলো সাফিন মুখে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আরো ভ্রু কুচকে তাকাতেই 32 পাটি দাঁত বের করে নিল। যেটা দেখা মাত্রই আরোর মেজাজ চড়ে গেল। ইচ্ছে তো করছে হাতুড়ি দিয়ে এক এক করে সবগুলো দাঁত ভাঙতে, তবে সেটাও যে সম্ভব না। আজকাল দেখি কোনো কিছুই আর সম্ভব হচ্ছে না। সাফিনের দাঁতগুলি হাতুড়ি দিয়ে ভাঙার জন্যে মনে হাজারো সুপ্ত বাসনা থাকলেও পাশে তুলে রেখে দিল। কখনো সম্ভব হলে ঠিক ভেঙে দিবে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের ভাবটাকে স্বাভাবিক করে নিল। সাফিন দাঁত কেড়িয়েই হাত বাড়ালো আরুর দিকে। হাই, আমি সাফিন। আরো শুকনো একটা হাসি দিয়ে বলল, হাই ভাইয়া। ভাইয়া শুনে ছেলেটা যেন ভ্যাবা চাকা খেলো। নিজের বাড়িয়ে রাখা হাতটির দিকে একবার তাকিয়ে হাত গুটিয়ে নড়ে চড়ে পড়ল। কেমন আছেন আপনি? অনেকদিন পর আবার আপনার দর্শন পেলাম, একদিন আপনাকে দেখার জন্য। সাফিনকে থামিয়ে দিয়েই আরো বলে উঠল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? বাসার সবাই ভালো ভাইয়া? আরুর মুখে এক্সট্রা ভাইয়া ডাকে সাফিনের মুখটা মলিন হয়ে গেল। তবুও হাসার চেষ্টা করে বলল, আপনি আমাকে সাফিন বলে ডাকতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আরু আবারও থামিয়ে দিল সাফিনকে। ইস, কি বলছেন আপনি এসব ভাইয়া? আপনি ঈশান ভাইয়াকে চিনেন না?
উনি যদি দেখে আমি আমার থেকে বড় কাউকে ভাইয়ানা বলে নাম ধরে ডাকছি, তাহলে সে নিশ্চিত আমার গোষ্ঠী তুষ্টি করে দেবে। এরকম দামরা গন্ডারকে নাকি আবার নাম ধরে বলতে হবে? হায় রে শান্তির মা, ঈশান ভাইয়ার মতে একে আবলা পাবলিকের খেতাবটা নির্দ্বিধায় দেয়া যায়। আসলে ভাইয়া আমি হলাম আপনার ছোট বোনের মতো, আর ছোট বোন হলে ভাইয়াকে তো ভাইয়া বলবোই, তাই না বলুন? আর নয়তো পরে দেখা যাবে মুগুর নিয়ে আপনি আমার পিছে ধাওয়া করছেন নাম ধরে ডাকার অপরাধে। আরুর কথায় সাফিন ভ্যাবাচাকার উপর ভ্যাবাচাকা খেয়ে গেল। বেচারার মুখটা দেখার মতো হয়েছে একদম। আরু তার হাসিটা কোনো মতে চেপে রেখে আস্তে করে কেটে পড়ল। সাফিন আরুকে যতটা না চালাক ভেবেছিল, মেয়েটা তার দ্বিগুণ প্রমাণ করে দিয়ে চলে গেল। রুমে এসে আরু তার ঔষধ খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। ড্রয়ারের উপরে সব ঔষধগুলো রাখা ছিল। তার মাই সব তার সামনে বসে গুছিয়ে রাখলো। সব তো এখানেই থাকার কথা, তাহলে কোথায় গেল? একটা ঔষধের পাতাও তো চোখে পড়ছে না। উফ, কোথায় গেল বাবা? কি খুঁজছিস কি? হঠাৎ কারোর কণ্ঠ পেয়ে পেছন ফিরে তাকালো। ঈশান দরজার সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। লাইটটা মাথার উপর থাকাতে তার ফেসটা খুব গাঢ় লাগছে। অফ হোয়াইট শার্ট পরে আছে ঈশান। কপালের উপর আসা চুলগুলো বাতাসে বারবার উড়ে এসে আবারও কপালের উপরই পড়ছে। সব সময়ের মতো আজ ক্লিন শেভ করা নেই। মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়িগুলোতে মানুষটাকে মাশাআল্লাহ অসাধারণ লাগছে। কি খুঁজছেন ম্যাডাম? ঈশানের কথায় ঘোর কাটলো আরুর। চোখের ভারী পল্লব ফেলে বলল, ঔষধ খুঁজলাম। কথাটা বলেই উল্টো দিকে ঘুরে গেল। আবার ঔষধ খোঁজায় মন দিল। তার মনটা আরেকটিবার ঈশানকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছের আবেদন জানাচ্ছে। ঈশান আরুর দিকে একভাবেই তাকিয়ে আছে। মেরুন কালারের চুড়িদারটাতে অসম্ভব মায়াবতী লাগছে আরুকে। আরুর নড়ে চড়ে ওঠাতে লম্বা বিনুনিটাও তাল মেলাচ্ছে বারে বারে। কপালের ছোট্ট ম্যাচিং টিপটা পরাতেই আকর্ষণ আরো দ্বিগুণ বাড়িয়ে তুলল। এই রঙে সত্যিই খুব মানিয়েছে তার মায়াবতীকে। ঈশান এগিয়ে গেল আরুর দিকে। ডান হাতটা আরুর বরাবর বাড়িয়ে দিতেই আরু চমকে উঠে এক পা পিছিয়ে গিয়ে কানের পাশ থেকে ঝুলে আসা চুলগুলো কানে গুঁজে দিল। একবার ঈশানের দিকে আর চোখে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে ফ্লোরে স্থির করলো। ঈশান মনে মনে হেসে উঠল। ড্রয়ারের উপরে রাখা এক গুচ্ছ চাবি হাতে নিয়ে নিল। শেষ মাথার একটা ড্রয়ার খুলে আরুর ঔষধের বক্সটা বের করতে করতে বলল, বাড়িতে এত লোকজন, আর আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়বে, বই কমবে না। তাই কখন কে কোনটায় হাত দেয় সেটা ভেবে মনি তোর সব ওষুধ আর কিছু দরকারি জিনিস লিনা উপরে খালি ড্রয়ারটাতে রেখেছে। তোকে বলবো বলে খুঁজছিল, কিন্তু তখন তুই ছাদে ছিলি, আর আমাকে সামনে পেয়ে সব বুঝিয়ে বলে দিল। মা এগুলো এখানে কখন রাখলো? ড্রয়ারের উপর ঔষধের বক্সটা তো আমার সামনেই রেখেছিল। ঈশান ঔষধের পাতা থেকে ঔষধ বের করে আরুর হাতে দিল। পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, পরে আবার কি মনে করে এসে দেখে যে লিনা আপুর দাদি ওই লিনার আপুর ওষুধের বক্সটা মনে করে ওলট পালট করে মাথা ব্যথার ওষুধ করছিলেন। আর সেটা দেখে তো মানে হালকা রেখেই গেলেন। যদিও ওনার সাথে কোনো রাগ দেখাননি, শান্ত হয়ে সব বুঝিয়ে দিলেন, আর তারপরে এখানে রেখেছেন। আরু হালকা হাসলো। হাসি মুখেই বলল, দেখতে হবে না মাটা কার? ঈশান মুখ কুঁচকে বলল, মা টাকার মানে? তুই কি বলতে চাচ্ছিস? তুই আমার মনের মতো হয়েছিস? অবশ্যই আমি আবার মায়ের মতো হয়েছি, সেটা আবার বলতে হয় নাকি? ঈশান ফিক করে হেসে দিল। আরুর মাথায় চাটি মেরে বলল, জেগে জেগে স্বপ্ন দেখা না বন্ধ কর, বুঝলি? আবার মনির মতো হতে না তোর আবারও 7 বার জন্মানো লাগবে, বুঝেছিস? আরু রেগে বলল, কি আমার মায়ের মতো হতে আমার আরো 7 বার জন্মানো লাগবে? জি হ্যাঁ, আরো 7 বার জন্মেও ওর মনির মতো হতে পারবি না, সন্দেহ আছে। কথাটা বলে ঈশান হাসতে হাসতে চলে গেল। আর আরু তো রেগে ফায়ার। বেটা পেতনির জামাই, তোর তো সন্দেহ হয়, আর আমি তো নিশ্চিত যে তুই হলি একটা এলিয়েনের বাচ্চা এলিয়েন। পিকনিকের সব রান্না বান্না কমপ্লিট। এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ছাদের অর্ধেক জায়গাতে পাটি বিছানো হয়েছে।
শান্ত আর সাকিব প্লেট সাজাচ্ছে। শিহাব আর পিয়াস লাইটিং ঠিক করছে, যেন খাবারের জায়গাটাতে আলোটা বেশি পড়ে। এই রাত বিরেতে অন্ধকারে খাবারের সাথে ভুল করে না পোকামাকড় খেয়ে নেয়। এই কথা নিয়ে এক দফা হাসাহাসিও হয়ে গেল। এশা, কণা আর লীনা খাবার বাড়ছে প্লেটগুলোতে, আর আরু নাবিলা বলে দিচ্ছে কোনটাতে কম হচ্ছে আর কোনটাতে বেশি। এক এক করে সব কাজই হয়ে গেল, তাই সবাই আসন পেতে বসে পড়ল। বিপত্তি হলো আরুর অসহায় মুখ করে একবার খাবারের দিকে তাকাচ্ছে তো একবার ব্যথা হাতের দিকে, আর তার সামনে থেকে একজন তাকে দেখে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। 2 মিনিটের মাথায় একটা ছোট্ট চামচ নিয়ে এনে আরু ডান হাতে ধরিয়ে দিয়ে বলল, কষ্ট করে একটু খেয়ে নে। হঠাৎ পাশ থেকে চামচ বেরিয়ে আসতে দেখে চমকে উঠলেও পরে ঈশানের কণ্ঠ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। ঈশান মুচকি হেসে উঠে গিয়ে আবার বসে পড়ল। আরো চামচে খাবার উঠিয়ে মুখে নিয়ে আর চোখে একবার ঈশানের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। ঈশানের দিকে তাকাতে দেখলো ঈশানের ঠোঁটের কোণেও ঝুলছে মিষ্টি হাসির রেখা। খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডায় বসে পড়ল। খুব হই হুল্লোড় হচ্ছে, হাসাহাসিতে ফেটে পড়ছে এক একজন। এর মাঝে ঈশান বারবার তার মায়াবতীকে আর চোখে দেখে নিচ্ছে। অন্যদিকে সাফিনও বারবার আরুর দিকে তাকাচ্ছে কম, চোখ দিয়ে গিলে খাচ্ছে বেশি, যার কারণে আরুর খুবই অস্বস্তি হচ্ছে। ইচ্ছে তো হচ্ছে ছেলেটাকে চড়িয়ে সব দাঁত ফেলে দিতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তো সম্ভব নয়। হঠাৎ শান্ত আমোদিত গলায় বলে উঠল, এই ঈশান দোস্ত, একটা জব্বর খান তত্ত্ব। সাব্বির শান্তর কথায় রেশ টেনে উৎফুল্ল হয়ে পড়ল, হ্যাঁ হ্যাঁ দোস্ত, একটা গান ধর। ঈশান সারা কণ্ঠে বলল, গান? শিহাব এক ভ্রু উঁচিয়ে বলল, ভালো বলেছিস তো। ঈশান, শুরু কর। শিহাবের সাথে বাকিরাও একদিকে জোয়ার দিয়ে চিল্লিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হয়ে যাক একটা গান। ঈশান হাসলো আর চোখে একবার আরুকে দেখে নিয়ে বলল, গান তো গাইবো, বাট গিটার? পিয়াস পাশ থেকে বলল। ঈশান পিয়াসের থেকে গিটার নিয়ে বাজাতে বাজাতে গান ধরলো, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। তুমি ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার, দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। না 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 না, রেখে দিলাম তোমার ব্যাগে নিলে, জানি তর্কে বহুদূর, তাও আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। গান শেষ হতেই করতালিতে ঘোর কাটলো ঈশানের। সাব্বির উত্তেজনা ধরে রাখতে না পেরে হাততালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। ঈশানকে একবার চাপটে ধরে বলল, ভাই কি দারুণ গাইলে মাইরে। শান্ত দাঁত কেলিয়ে বলল, বুঝতে হবে মামু, তার মন আটকেছে। সাব্বির শান্তকে তাল দিয়ে বলল, ভাই সত্যি করে বল তো, কার উপর মন আটকেছে? বল। সাব্বির আর শান্তর কথাতে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকালো ঈশানের মুখের দিকে। হয়তো ঈশান তার মায়াবতীর নামটা নিলেও নিতে পারে। আরো একভাবেই তাকিয়ে আছে। তার বারবার কেবল এটাই মনে হচ্ছে ঈশান এই গানটা তার জন্যেই গেয়েছে। গান গাওয়ার পুরো সময়টাতে যে মানুষটার চোখ দুটো বারবার এক কথাই প্রকাশ করে যাচ্ছিল, তোমায় আটকে গেছে মন, কি করি এখন। কিন্তু কেন? ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশানের থেকে চোখ সরিয়ে নিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।